হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা যে কোনো ধরনের টিচিং এক্সাম, তোমাদের টেট বলো, সিটেট বলো, বা তোমাদের বিএড পরীক্ষা, ডিএলএড পরীক্ষা, যে কোনো ধরনের সেন্ট্রাল লেভেল বা স্টেট লেভেল বা তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। তো আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাশন করব সেটা হচ্ছে মিড ডে মিল সম্পর্কে। তো এই মিড ডে মিল কিভাবে এসেছে, এর হিস্ট্রি কি, বা বর্তমানে কি কি চেঞ্জেস এসেছে, এর এইমস কি, এর অবজেক্টিভস কি, সমস্ত কিছু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। চলো তাহলে শুরু করে দিই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। দেখো, ফার্স্ট আমরা যেটা নিয়ে ডিসকাশন করব তার আগে বলি, তোমাদের পয়েন্টে আসার আগে, পয়েন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আমি বোর্ডে সমস্ত কিছু লিখে রেখে দিয়েছি, তোমরা অবশ্যই এখান থেকে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। তার আগে বলি, এই যে মিড ডে মিল, মিড ডে মানে কি? দিনের একটা মাঝামাঝি সময় একটা মিলের ব্যবস্থা, একটা খাবারের ব্যবস্থা, যে খাবারটা কি হবে, ওয়ান টাইম হবে। তো তোমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে, এটা কিভাবে এলো, কেনই বা হঠাৎ করে এই মিড ডে মিলের ধারণাটা এলো? দেখো, আমরা এখন প্রত্যেকেই তো খেতে পাই, আমাদের খাবার পড়ার তো কোনো অভাব নেই, কিন্তু এরকম অনেক মানুষ আছে যাদের কাছে খাওয়াটাই একটা দিনের দুবেলা বা তিন বেলার খাবারটা জোগাড় করাটাই, রুজি রুটিটা জোগাড় করাটাই তাদের কাছে কিন্তু খুব চাপের বিষয়। তাই সেই জায়গায় থেকে, সেই ব্যাকগ্রাউন্ড থেকে তাদের ছেলে মেয়েদের পড়াশুনো করানোটা তাদের কাছে কিন্তু বিলাসিতা সম। তাই এমন একটা পদক্ষেপ গ্রহণ করা হলো, যেই পদক্ষেপের মাধ্যমে শিশুরা ভরপেট খাবার তো পাবে, তার সঙ্গে কিন্তু তারা পড়াশুনোটাও করতে পারবে। অর্থাৎ এটা এক প্রকার, লোভ বললে হয়তো খুব খারাপ সেন্সে ব্যবহার করা হবে, কিন্তু এটা এক প্রকার তাদেরকে টেম্পটেশন দেওয়া, যে তোমরা পড়াশুনোটাও করো, তার সঙ্গে কিন্তু তোমরা খাবারটাও ভরপেট পাবে। তাই এইভাবেই কিন্তু মিড ডে মিলটা, অর্থাৎ কি পড়াশুনো তার সঙ্গে খাবার, তাই না? খালি পেটে তো আর পড়াশোনা হয় না। এইভাবেই কিন্তু আমাদের এই মিড ডে মিলের কনসেপ্টটা এসেছিল। চলো এবারে শুরু করে দিই। দেখো, প্রত্যেকটা পয়েন্ট এখানে লেখা আছে, ডিটেলসে আলোচনা করব। দেখো, ইংলিশে লেখা আছে, চিন্তা করার কোনো কারণ নেই। যারা আমার রেগুলার ক্লাস দেখো তারা প্রত্যেকেই জানো যে ইংলিশ ভার্সন লেখা থাকলেও আমি কিন্তু বাংলা ইংলিশ দুটো ভার্সনেই ক্লাসটা কন্টিনিউ করি। দেখো, প্রথমে এখানে লেখা আছে স্টার্টেড। তাহলে স্টার্ট কোথায় হয়েছিল? আমাদের ইন্ডিয়াতে প্রথম স্টার্ট হয়েছিল। দেখো, ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ডেটগুলো খুব সুন্দর করে মনে রাখবে কিভাবে এসেছিল। আমি বেশি ডিটেলসে জানি। দেখো, মিড ডে মিল তো অনেকগুলো স্টেপ অতিক্রম করে এসেছিল, কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি এখানে নিইনি। এখানে যতটুকু তোমাদের দরকার, জানার জন্য দরকার, যে কোনো পরীক্ষার জন্য আমি সেটুকুই কিন্তু তোমাদের লিখে রেখেছি। দেখো, প্রথমেই বলি, ইন্ডিয়াতে স্টার্ট হয়েছিল, ডেটটা মনে রাখা খুব ইজি, 15th আগস্ট। জানো তোমরা কেন 15th আগস্ট ইম্পর্টেন্ট? এবং 15th আগস্ট আরো একটা কনসেপ্টের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিড ডে মিল স্কিম। ওকে, দেখো 15th আগস্ট এসেছিল। দেখো, প্রথম আমরা এটাকে কি বলি? মিড ডে মিল স্কিম, MDMS। কিন্তু প্রথমে এই নামটা কিন্তু মিড ডে মিল ছিল না। তাহলে এর নাম কি ছিল? দেখো, এখানে লেখা আছে নিউট্রিশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। অর্থাৎ এই যে নামটা, দেখো এখানে লিখে দিয়েছি আমি, ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। আচ্ছা, মনের মধ্যে কি একটা খটকা লাগছে যে আচ্ছা, প্রাইমারি এডুকেশন কেন? আমাদের বর্তমানে যে মিড ডে মিল স্কিম হয় সেটা তো প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো সেকশনেই হয়ে থাকে, তাহলে এখানে কেন শুধু প্রাইমারি এডুকেশনের কথা লেখা আছে? দেখো, প্রথমে যখন মিড ডে মিল এসেছিল সেটা শুধুমাত্র কিন্তু প্রাইমারি সেকশনের জন্য সীমাবদ্ধ ছিল। সেখানে কিন্তু এই যে তোমাদের আপার প্রাইমারি কনসেপ্টটা কিন্তু গ্রহণ করা হয়নি। তাহলে কখন এলো আপার প্রাইমারি? নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। এটা এসেছিল 15th আগস্ট। ওকে, এরপরে দেখো, আচ্ছা এই 15th আগস্টের সালটা তোমাদের বলে দিই। এই সালটা ছিল 1905। ওকে, 1995 সালে 15ই আগস্ট। এরপরে কিন্তু আরো তোমাদের ভ্যারিয়েশন আসে এখানে। 2002 সালে কি ঘটেছিল, 2004 সালে কি ঘটেছিল, কিভাবে রান্না করা খাবার দেওয়া কত সালে শুরু হয়েছিল, এগুলো আসে মাঝখানে। তোমাদের এত কিছু জানার দরকার নেই, জাস্ট এবারে পরবর্তী কনসেপ্টে আমরা চলে যাই। তাহলে প্রথম এই নামটা তোমরা মনে রাখবে, কত সাল এবং তার সঙ্গে তারিখটাও তোমরা মনে রাখবে। এরপরে দেখো, যেটা আমাদের মনে রাখতে হবে, এটাকে রিভাইজ করা হলো।
কত সালে রিভাইজ করা হলো? 2007 সালে এটাকে রিভাইজ করা হলো। এবং এই যে বর্তমান নাম কি? মিড ডে মিল স্কিম। এই মিড ডে মিল স্কিম নামটা কিন্তু 2007 সালে এসেছিল এবং রিভাইজ হয়ে নাম চেঞ্জ হলো। কি নাম হলো? ন্যাশনাল প্রোগ্রাম অফ মিড ডে মিল ইন স্কুল। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং যেটাকে আমরা শর্ট ফর্মে কি বলি? মিড ডে মিল ইন স্কুল বা মিড ডে মিল স্কিম, যা খুশি বলতে পারো, MDMS। ওকে, এই নামটা তোমরা মনে রাখবে। তাই এই দুটো নাম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এবং এই যে 2007-এ নাম চেঞ্জ হলো এবং তার সঙ্গেই কিন্তু 6 থেকে 14 বছর, অর্থাৎ একদম প্রাইমারি সেকশন থেকে একদম আপার প্রাইমারি সেকশন অবধি, যে ক্লাস 5 থেকে ক্লাস 8 কি এর সঙ্গে ইনক্লুড হবে, এটা কত সালে এসেছিল? এটা কিন্তু 2007 সালে এসে গিয়েছিল। ওকে, তাই পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে যে ক্লাস 5 থেকে বা 6 থেকে, যদি প্রাইমারিটা তোমাদের মানে ক্লাস 5টা যদি প্রাইমারি সেকশনে অ্যাড করো, পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে রান্না করা খাবার দেওয়া হবে, এটা কত সালে শুরু হয়ে গিয়েছিল? এটা কিন্তু 2007 সালে শুরু হয়ে গিয়েছিল। এবারে কিছু ইম্পর্টেন্ট তোমাদের পয়েন্ট এখান থেকে আমি বলবো। তো মোটামুটি ভাবে হিস্ট্রি সম্পর্কে তোমরা জেনে গেছো। দেখো, এটা কি? একটা ওয়ার্ল্ডের লার্জেস্ট মিল প্রোগ্রাম, যেখানে এত শিশুকে মিল প্রোভাইড করা হবে, তাদের নিউট্রিশনাল সাপোর্ট, তারা যে ম্যাল নিউট্রিশনে ভুগছে, তারা হাইজিন তারা ঠিক মতো মেনটেন করতে পারে না, এই সমস্ত কিছু কিন্তু এই মিড ডে মিল স্কিমের আওতায় নিয়ে আসা হয়। তো স্পেশালি আমরা এটা বলতে পারি যে এটা কি জন্য করা হয় না, ইউনিভার্সালাইজেশন, অর্থাৎ কি সর্বজনীন করা। একটা শিক্ষা, প্রাথমিক শিক্ষার যে সবার অধিকার আছে, প্রাথমিক শিক্ষা সবাই নিতে পারে না, সবাই গ্রহণ করতে পারে না, তাই সবাইকে একই আঙিনায় নিয়ে এসে তাদেরকে শিক্ষা দান করা হবে। এবং তার সঙ্গে শুধু শিক্ষা নয়, তারা কিন্তু পুষ্টিকর খাবারটাও এখান থেকে পাবে। ওকে, দেখো এখানে লেখা আছে ইউনিভার্সালাইজেশন, অর্থাৎ কি সর্বজনীন করা হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে, প্রাইমারি এডুকেশনটাকে সর্বজনীন করা হবে। এবং এখানে কি 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুরা কি না কুকড মিল পাবে, অর্থাৎ রান্না করা খাবার কিন্তু তারা পাচ্ছে। এবং আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষায় প্রায়শই দেয় যে প্রথম এই যে মিড ডে মিল, এই মিড ডে মিলটা কোন রাজ্য শুরু করেছিল? আমাদের ভারতবর্ষের প্রথম যে রাজ্য এই মিড ডে মিল শুরু করেছিল, সেটা অন্য কোনো রাজ্য নয়, তামিলনাড়ু কিন্তু শুরু করেছিল। ওকে, সো মোটামুটি ভাবে তোমাদের হিস্ট্রি বা ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস বলে দিয়েছি। এরপরে চলো এইমস এন্ড অবজেক্টিভস কি কি মানে কি জন্য এই মিড ডে মিল স্কিমটা চালু হয়েছিল, বা এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেগুলো নিয়ে একে একে আলোচনা করব। দেখো প্রত্যেকটা পয়েন্ট এখানে ডিটেইলসে লেখা আছে। টু অ্যাড্রেস হাঙ্গার এন্ড মিল নিউট্রিশন, অর্থাৎ কি এই যে তোমাদের প্রথমেই বললাম যে কেন মিড ডে মিলটা এলো। আমরা খেতে পাচ্ছি এমনটা নয় যে পৃথিবীর সমস্ত মানুষ খেতে পাচ্ছে, এমন অনেক মানুষ রয়েছে যারা দুবেলা দুমুঠো কিন্তু খাবারটাও জোগাড় করতে পারছে না, কর্মসংস্থান নেই তাদের কাছে। তাই স্কুলে বাচ্চাদেরকে পড়ানো সেক্ষেত্রে তাদের কাছে বিলাসিতা, তাই না? তো সেক্ষেত্রে হাঙ্গার অর্থাৎ ক্ষুধা মন্দা বা তাদের যে ম্যাল নিউট্রিশন, তারা যে অপুষ্টিতে ভুগছে, সেটাকে রিমুভ করার জন্য কিন্তু এই মিড ডে মিল স্কিমটা নিয়ে আসা হয়েছিল। তো ফার্স্ট অ্যান্ড যদি ফরমোস্ট আমাদের অবজেক্টিভ বলে কি জন্য এই মিড ডে মিল স্কিম আনা হয়েছিল, তো হাঙ্গার এবং ম্যাল নিউট্রিশন এইটা কিন্তু দূর করার জন্য এই মিড ডে মিল স্কিমটা আনা হয়েছিল। আর কি, যারা ডিসঅ্যাডভান্টেজ সেকশন থেকে যারা আসে, ধরো কেউ হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার বা এমন একটা প্রত্যন্ত অঞ্চল যেখানে হয়তো শিক্ষার আলো সেভাবে পৌঁছয়নি, যেমনটা তোমাদের বললাম দুবেলা দুমুঠো খাবারটাই তারা জোগাড় করতে পারে না, তো সেই সব সেকশনের মানুষের কাছে যাওয়া এবং সেখানকার যে লোকালিটির ছেলে মেয়েরা রয়েছে, যারা বাচ্চা রয়েছে, যারা শিক্ষা গ্রহণ করতে পারবে, তাদেরকে নিয়ে আসা। দেখো সেকেন্ড পয়েন্টটা লেখা আছে এনরোলমেন্ট অফ চাইল্ড, অর্থাৎ কি সেই সব শিশুদের এনরোলমেন্ট করা স্কুলে যারা ডিসঅ্যাডভান্টেজ সেকশন থেকে, যারা কখনো কোনো রকম কোনো সুযোগ সুবিধা কিন্তু আজ অব্দি পেয়ে আসেনি, তাদের কাছে মিড ডে মিল স্কিমটাকে পৌঁছে দিতে হবে। নেক্সট পয়েন্ট দেখো কি আছে, ইমপ্রুভ সোশ্যালাইজেশন এবং কাস্ট। দেখো একটা বিদ্যালয় তোমাদের ডাইভার্সিটি, বৈচিত্র্যতা, ক্লাসরুমের মধ্যে আমি পড়িয়েছি, সেখানে তোমাদের বলেছি যে একটা ক্লাস মানে এমনটা নয় যে সেখানে একই ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট আসবে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণ থেকে ছেলে মেয়েরা আসে। তো তাদের এই যে বৈচিত্র্যটা তাকে সঙ্গে নিয়ে একজন শিক্ষক ক্লাসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে
এক করে কিন্তু ক্লাসরুমে বসাবেন। অর্থাৎ মিড ডে মিলের যদি একটা মানে ভালো দিক বলা যায় না, বা ভালো যদি তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে বা ধরো ইন্টারভিউতে জিজ্ঞাসা করছে মিড ডে মিল, তোমার কি মনে হয় যে মিড ডে মিল এসে খাবার দাবার তো শিশুরা পাচ্ছে, ঠিক আছে, তারা পড়াশোনাও পাচ্ছে, কিন্তু এছাড়াও কোন একটা পয়েন্ট তোমার দৃষ্টি আকর্ষণ করে? তো সবসময় কিন্তু এটা মাথার মধ্যে রাখবে, এটা কিন্তু এই যে বর্ণ বিভেদ বা বর্ণ বিদ্বেষ যে বিষয়টা থাকে, বা কাস্ট, বিভিন্ন কাস্ট, আমি উচ্চ বর্ণ, আমি নিচু বর্ণ, বা আমাদের যে জাতিভেদ প্রথাগুলো থাকে, তো এই জাতিভেদ প্রথা কিন্তু দূরীভূত করার জন্য সব থেকে মানে বেস্ট উপায় যেটা নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে মিড ডে মিল স্কিম। দেখো মিড ডে মিলে কি হয়, প্রত্যেকটা বাচ্চা সারিবদ্ধভাবে পরপর বসে যায়, সেখানে কিন্তু কোনো রকম জাতি ধর্ম বর্ণ কিন্তু বিভেদ করা হয় না এখানে। তো এটা কিন্তু একটা খুব বড় জায়গা রাখে আমাদের এই মিড ডে মিল স্কিমটা আমাদের এডুকেশন সেক্টরে। ওকে, দেখো এখানে এটাই লেখা আছে আর কি, রিটেন চাইল্ড ইন ক্লাস 1 to 8। ওকে, অর্থাৎ কি এই যে আমাদের 6 থেকে 14 বছর বয়সী, দেখো 6 থেকে 14 মানে তোমরা বলবে যে প্রি প্রাইমারি সেকশনটাও তো অ্যাড আছে, অবশ্যই প্রি প্রাইমারি সেকশনটা অ্যাড আছে, কিন্তু বেসিক্যালি আমরা প্রাইমারি এডুকেশনের কথা বলছি। তো 6 থেকে 14 বছরের বাচ্চা যারা ক্লাস 1 থেকে যারা ক্লাস 8 অবধি পড়ে, তো মিনিমাম তারা যেন একটা এডুকেশন কমপ্লিট করে সেই ভাবনাটা রাখা হয় তাদেরকে, তাই ক্লাস 8 অবধি এই মিড ডে মিলটা সার্ভ করা হয়, যাতে করে কি তারা একদম বেসিক একটা এডুকেশন কমপ্লিট করতে পারে। ওকে, তাদেরকে তোমরা জানো তো আরটিই একটা ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশনের কথাও বলা হয়েছে। নেক্সট পয়েন্ট দেখো, নিউট্রিশনাল সাপোর্ট। অবশ্যই তারা কিভাবে একটা পুষ্টিগত সাপোর্ট পাবে। এরকম তোমাদের অনেক শিশু রয়েছে যারা কি অপুষ্টিতে ভোগে, নানা রকম রোগে ভোগে। তো শুধুমাত্র এখানে পরের পয়েন্টে আমি আলোচনা করবো যে শুধুমাত্র এখানে তাদেরকে কিন্তু রান্না করা খাবার দেওয়া হচ্ছে এমনটা নয়, বিভিন্ন তারা কিভাবে হাইজিন মেনটেন করবে বা তার সঙ্গে কিছু মেডিসিন, এই ধরনের এগুলোও কিন্তু নিউট্রিশনাল সাপোর্ট হিসেবে কিন্তু একটা শিশুকে প্রতিনিয়ত স্কুলের মধ্যে প্রোভাইড করা হয়। ওকে, এর সঙ্গে কি প্রোভাইড এমপ্লয়মেন্ট অ্যাট গ্রাসরুট লেভেল টু ওমেন। অর্থাৎ কি দেখবে এই যে রান্নাটা কে করবে, রান্নাটা কি স্কুলের টিচাররা করবে না, টিচাররা রান্না বান্না করবে না, তাহলে পড়াবে কে? তাহলে এই যে রান্না বান্না করার জন্য তো কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া হবে। তো দায়িত্ব কাকে দেওয়া হবে? যারা ধরো প্রত্যন্ত এলাকার যারা গ্রামীণ মহিলা, যারাও হয়তো কর্মসংস্থান খুঁজছেন, তো সেই সমস্ত কিছু স্বনির্ভর গোষ্ঠীকে কিন্তু এই ধরনের কাজের সুযোগ দেওয়া হবে, যাতে তারাও কিন্তু নিজেদেরকে এক্সপ্লোর করার সুযোগ পায়। ওকে, তো সেই ধরনের কিছু মহিলাদেরকে এমপ্লয়মেন্ট, তাদেরকে কর্মসংস্থানের কিন্তু সুযোগ দেওয়া, এটাও কিন্তু মিড ডে মিল স্কিমে। দেখো ছোট ছোট শিশুদের কথা ভাবা হয়েছে, এটা ঠিক, তার সঙ্গে কিন্তু যারা প্রত্যন্ত এলাকার গ্রামীণ মহিলা যারা কর্মসংস্থান খুঁজছে, যারা অন্য সংস্থান চাইছে, তাদেরও কিন্তু কাজের বন্দোবস্ত কিন্তু এখানে করে দেওয়া হচ্ছে। ওকে, সো আশা করি তোমাদের এইমস আর অবজেক্টিভ সম্পর্কে আর কোনো রকম কোনো ডাউট থাকবে না। পরীক্ষায় আমার মনে হয় যেটুকু আমি তোমাদের দিচ্ছি এর বাইরে কিন্তু আর কোনো কিছু তোমাদের পড়ার দরকার নেই। এটা পড়লেই তোমাদের মানে মিড ডে মিল স্কিম সম্পর্কে এনাফ নলেজ তোমরা গেইন করবে। চলো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউট্রিশনাল স্ট্যান্ডার্ড। তো কতটা কোন ক্লাসের জন্য, কোন বয়সের জন্য কতটা ক্যালোরি, কতটা প্রোটিন প্রোভাইড করা হবে সেগুলো আমরা দেখে নেবো। দেখো ক্লাস 1 to 5 প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 450 ক্যালোরি। দেখো এগুলোতে আবার ভাগ আছে যে প্রথমে এত ক্যালোরি ছিল, তারপর এটা থেকে এটা বাড়িয়ে এনেছে, এত তোমাদের ডিটেলসে যাওয়ার দরকার নেই, ব্রেনে এত চাপ নেওয়ার দরকার নেই। বেসিক্যালি বর্তমানে যেটা আমাদের রয়েছে সেটুকুই তোমরা জানো, যে বর্তমানে কি না ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত 450 ক্যালোরি অবধি তাদেরকে ফুড সাপ্লাই করা হবে। তার সঙ্গে থাকবে 12 গ্রাম প্রোটিন থাকবে এবং 100 গ্রাম রাইস থাকবে। তাহলে কি বললাম, ক্লাস 1 থেকে ক্লাস 5 এর জন্য 450 ক্যালোরি, তার সঙ্গে 12 গ্রাম প্রোটিন দেয়া হবে এবং 100 গ্রাম রাইস দেয়া হবে। ওকে, আর ক্লাস 6 থেকে 8 এর জন্য 700 ক্যালোরি দেয়া হবে এবং 20 গ্রাম প্রোটিন দেয়া হবে এবং 150 গ্রাম রাইস দেয়া হবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি নিউট্রিশনাল স্ট্যান্ডার্ড। এবং এই নিউট্রিশনাল স্ট্যান্ডার্ড তো চেক করার জন্য কেউ চায়, ধরো সমস্ত টিচাররা তো এটা করতে পারবেন না, তো তার জন্য কিন্তু একটা কমিটি গঠন করা হবে, সেখানে 2 থেকে 3 জন মেম্বার থাকবেন বা আরো বেশিও থাকতে পারে। তারা কিন্তু এর প্রতিদিনের কোয়ালিটিটাকে কিন্তু অবশ্যই চেক করবেন। ওকে, তো অবশ্যই একটা শিশুর জীবন নিয়ে এখানে প্রশ্ন, প্রত্যেক এতগুলো শিশু স্কুলের আওতায় আসছে, তো সরকার থেকে কিন্তু এই কোয়ালিটি চেক করার জন্য কিন্তু একটা কমিটি তৈরি করার কথাও বলা হয়। ওকে, সো বোঝা গেছে কোয়ালিটি চেক ব্যাপারটা কি। এরপরে চলো
দেখো শুধু আমরা এতক্ষণ ধরে পড়লাম যে কিভাবে এইমস অ্যান্ড অবজেক্টিভস বা এটা কিভাবে কাজ করবে, দেখো শুধু যে খাবার দাবার দেওয়া হবে তোমাদের একটু আগে বলছিলাম তা কিন্তু নয়, তার সঙ্গে কিন্তু আরো যেগুলো একটা শিশুর বিকাশের জন্য দরকার সেসব নিয়েও কিন্তু এই মিড ডে মিল স্কিমে কিন্তু ভাবা হয়েছে। দেখো কি কি পয়েন্টগুলো আমরা একে একে আলোচনা করব। কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট ট্যাবলেট দেওয়া হবে, দেখবে তোমাদের আয়রন ট্যাবলেট বা বিভিন্ন ধরনের ক্রিমির ট্যাবলেট কিন্তু স্কুলে দেওয়া হয়। আর কি না, ডিওয়ার্মিং মেডিসিন, তোমাদের বললাম ক্রিমির মেডিসিন বা আয়রন ট্যাবলেট যখন যেটা প্রয়োজন হবে, যে সিজন যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু স্কুলে এগুলো প্রোভাইড করা হবে। তার সঙ্গে কি দেখো মাদ্রাসা, শুধু দেখো এটা যে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুলেই প্রোভাইড করা হবে তা কিন্তু নয়, আরো কোথায় প্রোভাইড করা হবে না মাদ্রাসা, মক্তব, যেগুলো মানে সর্বশিক্ষা অভিযানের আওতায় যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই মিড ডে মিল স্কিমকে প্রোভাইড করা হবে। আর কি এই যে আমাদের মিড ডে মিল স্কিম, এখানে শুধু যে গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হলো স্টেট গভর্নমেন্ট, এরকম কিন্তু নয়, এখানে প্রত্যেকটা জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কিন্তু শেয়ার থাকবে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার থাকবে কত পার্সেন্ট, 60%, এবং স্টেট গভর্নমেন্টের শেয়ার থাকবে 40%। এটা কিন্তু সমস্ত রাজ্যের ক্ষেত্রে, এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, মানে সমস্ত যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যের কিন্তু একই নিয়ম, যে সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার থাকবে 60% এবং স্টেট গভর্নমেন্টের শেয়ার থাকবে কিন্তু 40%। এবং এই যে খাদ্যটা সার্ভ করা হবে, এই ফুডটা যে সার্ভ করা হবে সেটা কিন্তু স্কুল প্রিমিসেসের মধ্যেই একমাত্র সার্ভ করা হবে, এছাড়া কিন্তু অন্য কোথাও সার্ভ করা হবে না, অনলি স্কুল প্রিমিসেস। এটা কিন্তু মানে ম্যান্ডেটরি, অবশ্যই যে স্কুল প্রিমিসেসেই সার্ভ করা হবে। আর কি না, মেনটেন হাইজিনিক ম্যানার, যারা রান্না বান্না করবেন এই যে কোয়ালিটি চেক করা হচ্ছে, প্রতি মুহূর্তে প্রতিদিন কোয়ালিটি চেক করা হচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু হাইজিন, যারা রান্না বান্না করছেন, যে স্বনির্ভর গোষ্ঠী যারা রান্না বান্না করছেন সেখানে কিন্তু অবশ্যই তাদেরকে বলা হয়েছে যে তারা অবশ্যই অ্যাপ্রন পরবেন, তারা মাস্ক ব্যবহার করবেন, তারা টুপি ব্যবহার করবেন। তো এই ধরনের ইকুইপমেন্টস গুলো তাদেরকে সার্ভ করা হবে, যাতে কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু রান্না বান্নার কাজটা সম্পন্ন হয়। আর কি দেখো এখানে লেখা আছে স্কুল ম্যানেজমেন্ট কমিটি অবশ্যই থাকবেন। স্কুল ম্যানেজমেন্ট কমিটি যে শুধুমাত্র স্কুলের ডেভেলপমেন্টের বিষয়ে রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করবেন এমনটা কিন্তু নয়, মিড ডে মিল স্কিম দেখার জন্য কিন্তু স্কুল ম্যানেজমেন্ট কমিটি, তার সঙ্গে স্কুলের হেড টিচার থাকবেন বা অন্যান্য টিচার থাকবেন, বা স্কুল ব্যতীত যারা এমনি ম্যানেজমেন্ট কমিটির যারা অভিভাবকেরা বা অন্য কয়েকজনও এখানে থাকবেন, যারা কি এই যে আরটি অ্যাক্টে কিন্তু এটা বলা হয়েছে 2009 যে তোমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেখানে কিন্তু বলা হয়েছে এই যে ডেভেলপমেন্ট পারপাসেও যেমন সমস্ত এই ম্যানেজমেন্ট কমিটি কাজ করবেন, তার সঙ্গে কিন্তু মিড ডে মিল স্কিমের রক্ষণাবেক্ষণ, ঠিক মতো শিশুরা পুষ্টি পাচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখতেও কিন্তু এই ম্যানেজমেন্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওকে, দেখো মোটামুটি ভাবে আমি তোমাদের মিড ডে মিল স্কিম সম্পর্কে বললাম। এবারে চলো যেই জায়গাটা থেকে তোমাদের মানে ইন্টারভিউতে বলো বা পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে, এবং যেটা তোমাদের জেনে রাখা দরকার, যেহেতু তোমরা প্রত্যেকেই হবু শিক্ষক শিক্ষিকা, তোমরা স্কুলে যাবে, তো প্রত্যেকেরই কিন্তু এই বিষয়টা আমার মনে হয় জানা দরকার, যে একটা শিশুকে, এই যে আমরা পড়লাম সেন্ট্রাল গভর্নমেন্ট শেয়ার দেয় 60% এবং স্টেট গভর্নমেন্ট শেয়ার দেয় 40%, তো শুধু সেই 60-40 জানলেই হবে না, কত টাকা একটা বাচ্চাকে কিভাবে খাবারটা সাপ্লাই করা হয় বা তার জন্য কত টাকা খরচ পড়ে সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। বেসিক্যালি এখানে কস্ট গুলো এখানে লেখা আছে। দেখো কস্ট কি হয়, প্রি প্রাইমারি এবং প্রাইমারির ক্ষেত্রে টোটাল যে কস্টটা হয় সেটা হচ্ছে 5 টাকা 45 পয়সা। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে যে আমাদের যে কস্টটা হয় সেটা হচ্ছে 5 টাকা 45 পয়সা, যার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার কত 3 টাকা 27 পয়সা এবং স্টেট গভর্নমেন্টের শেয়ার কত 2 টাকা 18 পয়সা। আবারও বলছি, প্রি প্রাইমারি এবং প্রাইমারির ক্ষেত্রে কস্ট পড়ে 5 টাকা 45 পয়সা, যার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় 3 টাকা 27 পয়সা এবং স্টেট গভর্নমেন্ট দেয় 2 টাকা 18 পয়সা। আর কি আপার প্রাইমারির ক্ষেত্রে টোটাল যে কস্ট সেটা পড়ে 8 টাকা 17 পয়সা, যার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় 4 টাকা 90 পয়সা এবং স্টেট গভর্নমেন্ট দেয় 3 টাকা 27 পয়সা। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি ভাবে মিড ডে মিল স্কিম। আবারও বলছি, আমি চেষ্টা করেছি যতটা তোমাদের ইনফরমেশন দেওয়া যায়, আরো অনেক ইনফরমেশন আছে। দেখো একটা ক্লাসে মিড ডে মিল মানে শেষ করা সম্ভব নয়, তবু আমি তোমাদের চেষ্টা করেছি
যতটুকু তোমাদের দরকার পরীক্ষার পারপাস এবং যতটুকু তোমাদের টিচার হওয়ার জন্য দরকার, যেহেতু তোমরা প্রত্যেকেই অ্যাসপিরেন্টস, তোমাদের এই বিষয়টা কিন্তু জানা প্রত্যেকেরই দরকার, যে কোনো পরীক্ষা তোমরা দিতে চাও না কেন। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।